অদিতি ঘোষের লেখা গল্প আনন্দ বসন্ত সমাগমে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাজটা ফাইনালি একবার দেখে নিল অভিষিক্তা। ব্লু জিন্স আর লাল সাদা স্ট্রাইপ টি শার্টে মন্দ লাগছে না ওকে। প্রসাধন বলতে সামান্যই, মুখে সানস্ক্রিন লোশন মেখে হালকাভাবে পাউডারের পাপটা বুলিয়ে নিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিকের ছোঁয়া। অলংকার বলতে শুধু কানের লতিতে চেপে বসে যাওয়া দুটো ছোট্ট টাপ, স্টেপ কাট চুলটাই একটা ব্যাক ক্লিপ আটকানো, ব্যাস আর কিছু নয়। এতেই বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে অভিষিক্তা রায়। দুদিকে বেল্ট দেওয়া ব্যাগটা পিঠে তুলে নিতে নিতে নিজের মনেই হাসলো অভিষিক্তা। নিজের বদলটা যে এভাবে হবে সেটা 2 বছর আগেও ভাবেনি ও। আজকের এই বদলটা সম্ভব হয়েছে মা বাবার সাপোর্ট পেয়ে। অভিষিক্তার মতোই একটা মারাত্মক জিদ কাজ করে এখন তাদের মধ্যেও। আর কোনোভাবেই মেয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে দিতে চায় না তারা কাউকে। মায়ের মতো পুরনো চিন্তাধারার মানুষও চান অভিষিক্তা এবার বাঁচুক নিজের মতো করে। এতটা বদল তো চায়নি কোনোদিন অভিষিক্তা নিজেও। ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করা একটা 22 বছরের মেয়ে শ্বশুরবাড়ির মানুষদের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে নিজে চাকরি করার ইচ্ছাকে জলাঞ্জলি দিয়েছিল। নিজের কষ্টকে চেপে রেখে মন দিয়ে সংসার করতেই চেয়েছিল। আপন করে নিতে চেয়েছিল শ্বশুর শাশুড়ি ননদ সকলকেই, কিন্তু সেটা পারেনি শত চেষ্টা করেও। শাশুড়ি মা কনক দত্তের নির্দেশ মেনে দিনের পর দিন অনভ্যস্ত হাতে শাড়ি পরেছে যেমন তেমন করে। কতবার পায়ে শাড়ি জড়িয়ে পড়ে গেছে, তবু কখনো নাইটি বা চুড়িদার পরতে পারেনি। হানিমুনে যাওয়ার সময় শাড়ি ছাড়া অন্য পোশাক নিতে পারেনি। কয়েকটা চুড়িদার নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল অভিষিক্তা দেবজিতের কাছে। দেবজিৎ বলেছিল, ছবি দেখে বা কোনোভাবে যদি জানতে পারে মা বাবা তাহলে খুব রাগারাগি করবে, ফালতু অশান্তি ডেকে আনা দরকার কি। বিয়ের 12 দিন পরই এই ধরনের কথা দেবজিতের মুখে শুনে খুব একটা অবাক হয়নি অভিষিক্তা। কারণ বিয়ে 3 দিন পরই একটা ব্যাপার নোটিশ করেছিল ও। বুঝেছিল ছেলে ও স্বামীকে সমস্ত ব্যাপারে পরিচালিত করেন শাশুড়ি মা কনক দত্ত। ওনার নির্দেশ ছাড়া এক পা হাঁটে না দুজনের কেউই। কাজে টিকে থাকতে গেলে সবটা মেনে নিতে হবে তাকেও। তাই কোনো ব্যাপারে কোনো প্রতিবাদ না করে মুখ বুজে মানিয়ে নেওয়ার চেষ্টাটাই করে গেছে অভিষিক্তাও। কিন্তু এতে আলটিমেটলি লাভ কি কিছু হয়েছিল? হয়নি। তারপর তো কপালে জুটেছিল শুধু অসম্মান আর অবহেলা। ধুত, বেরোনোর সময় এসব কথা কেন যে মাথার মধ্যে এসে যায়। মুড অফ হয়ে গেলে তো কাজটাই ঠিকমতো করতে পারবে না। তাতে তো ক্ষতি বই লাভ কিছু হবে না। বিয়ের পর থেকে নিজের ক্ষতিই তো হয়েছে কেবল। অতীতকে মন থেকে মুছে ফেলতে চাইলেও কেন যে বারবার পুরনো দিনগুলো এসে মনের মধ্যে ভিড় করে বুঝতে পারে না অভিষিক্তা। নো নো, মুড যাতে অফ হয়ে যায় এমন কথা আর ভাববে না ও। কাজে মন দিতে না পারলেই তো ওই বদরাগী মিস্টার পাত্রের কাছে 4টি কথা শুনতে হবে। রনিতার কথা মনে পড়তেই হেসে ফেলল অভিষিক্তা। প্যারাডাইস ইন্টেরিয়র ডেকোরেশনের কর্ণধার মিস্টার এইচপি মানে ঋষিকেশ পাত্রের মুখ সবসময় গম্ভীর থাকে বলে রনিতা ওনার একটা নামকরণ করেছে। রনিতা বলে এইচপির মানে হচ্ছে হুতুম পেঁচা। রনিতার কথায় মজা পেল, মনে মনে মানুষটাকে যথেষ্ট রেসপেক্ট করে অভিষিক্তা। গম্ভীর হলেও মানুষটা ভালো কাজের যোগ্য মর্যাদা দেন। তবে একটা জিনিস লক্ষ্য করে অবাক হয়ে যায় অভিষিক্তা। এমনিতে যথেষ্ট স্মার্ট মিস্টার পাত্র। অফিসে পুরুষ মহিলা সব এমপ্লয়িদের সঙ্গে স্মার্টলি কথাবার্তা বলেন, অথচ অভিষিক্তা কাছাকাছি এলেই যেন একটু অস্বাচ্ছন্দ্য বোধ করেন। পূর্ণ দৃষ্টি মেলে তাকান না কখনো। সেটা ভদ্রলোকের সংকোচ না অনীহা ঠিক বোঝে না অভিষিক্তা, তবে কিছুটা যেন আন্দাজ করতে পারে। রনিতা ও নন্দিনীদি দুজনেই বিবাহিত, ওদের বাচ্চাও আছে। ওদের স্বামীরা বিশেষ প্রয়োজন হলে অফিসে আসেও, তাই হয়তো ওদের সঙ্গে সহজ আচরণ করেন। কিন্তু অভিষিক্তার ব্যাপারটা একটু আলাদা। কল্লোলদা ওর হয়ে সুপারিশ করার সময় কতটা কি বলেছেন তা জানে না রনিতা। ও একজন ডিভোর্সি লেডি, এটা জানিয়ে দিয়েছেন কি না তাই বা কে জানে। সমাজ এখনও ডিভোর্সি হওয়া মহিলাদের খুব একটা ভালো চোখে দেখে না, সেটা জানে অভিষিক্তা। ওর প্রতি কীরকম মনোভাব পোষণ করেন মিস্টার পাত্র তা একমাত্র ভগবানই জানেন। ঘড়িটা ডিস্টে আটকাতে গিয়েই খেয়াল হলো অভিষিক্তার।
অলরেডি 5 মিনিট লেট হয়ে গেছে আজ। কোনো রকমে জুতোটা পায়ে গলাতে গলাতে হাঁক দিল, মা আসছি। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে সর্বরী নিত্যদিনের মতন দুর্গার নাম জপ করলেন দুবার। মেয়েটার কথা ভাবলেই এখন ভীষণ কষ্ট হয় সর্বরীর। অনেক আশা নিয়ে সচ্ছল একটা পরিবারে নিজেদের একমাত্র মেয়ের বিয়ে দিয়েছিলেন সঞ্জীব রায়। পাত্র পাত্রের ঘরবাড়ি দেখে প্রথমেই পছন্দ হয়েছিল। বিয়ের আগে ছেলের ব্যাপারে ভালো করে খোঁজখবরও নিয়েছিলেন সঞ্জীব। মেয়ের হবু শ্বশুর শাশুড়ি জামাই সকলের নামেই যথেষ্ট প্রশংসা শুনেছিলেন। অনেক ভালো ভালো সার্টিফিকেটও দিয়েছিলেন অনেকেই পাত্রের নামে। তাদের মতে দেবজিতের মতো ছেলে নাকি বিরল। সব শোনার পর নিশ্চিত হয়েছিলেন তাঁরা। একমাত্র মেয়ে ভালো থাকবে এটাই ভেবেছিলেন। কিন্তু তাদের ধারণাটা ভুল প্রমাণ হতে সময় লাগেনি বেশি। বিয়ের 2 বছর পরেই শ্বশুরবাড়ির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে আবার বাপের বাড়ি চলে আসতে হয়েছিল অভিষিক্তাকে। নিজেদের ভুলের জন্য খুব আফসোস হয় এখন সর্বরী ও সঞ্জীবের। সত্যি মস্ত বড় একটা ভুল করেছিলেন তারা মেয়েটার সাত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে। বাইরে থেকে যে মানুষ চেনা যায় না এটা এখন খুব ভালো করেই বুঝতে পারছেন তাঁরা। একসময় মেয়ের থেকেও বেশি প্রাধান্য দিয়েছিলেন সর্বরী মেয়ের শ্বশুরবাড়ির মানুষদের। তিনি নিজে সেই প্রথম দিন থেকে মেয়ের কানের কাছে মন্ত্র জপ করার মতো করে বলে গেছেন, সংসারে মানিয়ে নিতে হয় রে মা মেয়েদের, খুঁটিনাটি অশান্তিকে বড় করে দেখতে নেই। কথাগুলো দিনের পর দিন শুনতে শুনতে হয়তো অভিষিক্তার মনে হয়েছিল মা বাবার কাছে শ্বশুরবাড়ির সম্বন্ধে কোনো অভিযোগ করা মূল্যহীন। তাই অনেক মানসিক যন্ত্রণা বুকে নিয়ে টিকে থাকার চেষ্টা করেছিল। এখন ভাবলে খারাপ লাগে সর্বরীর। কেন বলতেন অমন কথা? শুধু কি মেয়ে জামাইয়ের সম্পর্কটা টিকে রাখার জন্য? কিন্তু এসব করে কি লাভ হলো কোনো? জোড়াতালি দিয়ে যে কোনো সম্পর্ক টিকে রাখা যায় না তার প্রমাণ তো হয়েই গেছে। সেদিন মারাত্মক খবরটা পেয়ে পড়ি কি মরি করে ছুটেছিলেন সঞ্জীব ও সর্বরী নার্সিংহোমে। কিন্তু তখন আর করার কিছু ছিল না। সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। অপারেশন করে পেট থেকে 8 মাসের মৃত বাচ্চাটাকে বার করা হলেও অভিষিক্তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল ক্রমশ। 3 দিন জমে মানুষে টানাটানি করার পর প্রাণে বেঁচেছিল অভিষিক্তা। সুস্থ হওয়ার পরই অভিষিক্তা জানিয়েছিল বাপের বাড়িতে চলে যেতে চাই ও সারা জীবনের মতো। কয়েকজন অমানুষের সঙ্গে একই বাড়িতে আর থাকতে চায় না ও। সেই প্রথম শ্বশুরবাড়ির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিল অভিষিক্তা। এরপর আস্তে আস্তে অনেক কথাই জেনেছিলেন সর্বরী মেয়ের কাছ থেকে। বিয়ে হয়ে থেকে একটা দিনও রান্নাঘরে না ঢুকলে চলেনি ওর। অল্প জ্বর, সর্দি, কাশি, মাথার যন্ত্রণা এসব কোনো কিছুতেই রেহাই ছিল না ওর। এর উপর ছিল বাথরুম পরিষ্কার করার দায়িত্ব। কাজের লোকের কাজের অতিরিক্ত যা কাজ ছিল সংসারে তার প্রায় সবই করতে হতো অভিষিক্তাকে। গৃহদেবতার নিত্য সেবা দেওয়া ছাড়া আর কোনো কিছু করতেন না শাশুড়ি মা। তবে তার একটা বড় কাজ ছিল, সেটা হচ্ছে সমস্ত দিন ধরে অভিষিক্তার উপর খবরদারি করা আর ভুল ত্রুটি ধরা। কিন্তু মিসেস কনক দত্তের ভুল ত্রুটি ধরার হিম্মত ছিল না কারো, কারণ তিনি চিরদিনই নিজেকে ভাবতেন সর্বজ্ঞ। মেয়ের মুখে সব কিছু শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সর্বরী। সঞ্জীব বলেছিলেন, আমি সত্যিই বুঝতে পারিনি কি করে মাত্র ক্লাস 9 পর্যন্ত পড়া একজন মহিলার সমস্ত ভুলভাল সিদ্ধান্তগুলোকেও শিরোধার্য করে নেন দেবজিতের মতো একটা উচ্চশিক্ষিত ছেলে। একজন শিক্ষক হয়েও মিস্টার দিবাকর দত্তই বা স্ত্রীর কথায় কেন ওঠা বসা করেন? এর গূঢ় রহস্যটা জানতে বড় ইচ্ছে হয়। জীবনে এদের দুজনের মতো এমন মেরুদণ্ডহীন মানুষের আগে সত্যিই দেখেননি সর্বরী সঞ্জীব কেউই। প্যারাডাইস ইন্টেরিয়র ডেকোরেশনের অভিষিক্তারাই এখনও অ্যাপ্রেন্টিস হিসেবেই কাজ করছে। 5 মাস পূর্ণ হবে আগামীকাল। তারপর এখনও পুরো 1 মাস কাজ করার পর হয়তো পার্মানেন্ট স্টাফ হিসেবে জয়েন করতে পারবে। তবে এইসব প্রাইভেট কোম্পানিতে চাকরির ক্ষেত্রে সবটাই নির্ভর করে মালিকের মর্জির উপর। তিনি অযোগ্য মনে করলে অ্যাপ্রেন্টিস থাকার পরও কারো চাকরি নাও হতে পারে। এখানে কাজ করতে শুরু করার পর নানা মানুষের নানা রকম আলোচনা শুনে এইসবই জেনেছে ও। কাজের সূত্রে অনেক মানুষের সঙ্গে মিশে অভিজ্ঞতাও হয়েছে কিছু, জেনেছে কিছু ভেতরের কথা। এইসব কোম্পানি নতুন পদের লোক নিয়োগের সময় যদিও নিউজ পেপারে নিয়মমাফিক অ্যাডভার্টাইজমেন্ট দেয়, তবুও পরিচিতদের সোর্স ধরে কাজ পায় বেশি মানুষ। অভিষিক্তা নিজেও তো ওই দলে পড়ে।
অভিষিক্তার হয়ে সুপারিশ করেছিল ওর বান্ধবী রনিতা। রনিতার কাছে এই জন্য ও সত্যিই কৃতজ্ঞ। রনিতা অভিষিক্তার ক্লাসমেট। দুজনেই একই কলেজ থেকে একই সঙ্গে পাশ করেছিল ফাইন আর্টস নিয়ে। একসময় ওদের ভীষণ বন্ধুত্ব ছিল, কিন্তু অভিষিক্তার বিয়ের পর পারিবারিক কারণে পুরো 2 বছর কোনো সম্পর্ক রাখতে পারেনি ও বন্ধুর সঙ্গে। শ্বশুরবাড়ির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে বাপের বাড়িতে চলে আসার পর অভিষিক্তা নিজেই আবার যোগাযোগ করেছিল রনিতার সঙ্গে। গল্প করতে করতে অভিষিক্তা জানিয়েছিল বন্ধুকে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা কাজের বড্ড দরকার ওর। কথাটাকে যে অতটা গুরুত্ব দেবে রনিতা সত্যিই ভাবেনি অভিষিক্তা। রনিতার চেষ্টা আর ওর কপালের জোরে প্যারাডাইজ ইন্টেরিয়রে কাজটা পেয়ে গিয়েছিল অভিষিক্তা কিছুদিনের মধ্যেই। 3 বছর আগে রনিতা নিজেও এখানে অ্যাপ্রেন্টিস হিসেবে ঢুকেছিল ওর পিসতুতো দাদা কল্লোল মল্লিকের সোর্সে। পুরনো বন্ধুর সঙ্গে একই জায়গায় কাজ করতে পারবে জেনে ভীষণ খুশি হয়েছিল অভিষিক্তা। রনিতার দাদা কল্লোল মল্লিক একজন সিভিল ইঞ্জিনিয়ার। প্যারাডাইজ ইন্টেরিয়র ডেকোরেশন শুরুর দিন থেকেই ঋষিকেশ পাত্রের সঙ্গে রয়েছেন উনি। বছর 45-এর কল্লোল মল্লিক যদিও অভিষিক্তার বস, তবুও উনি খুবই আন্তরিক ব্যবহার করেন ওর সঙ্গে, সেটা অবশ্যই বোনের বন্ধু হিসেবে। কল্লোলদা ও রনিতার কাছ থেকে মিস্টার ঋষিকেশ পাত্রের সম্বন্ধে কিছু কথা জেনেছে অভিষিক্তা। মিস্টার পাত্র একজন সিভিল ইঞ্জিনিয়ারই শুধু নন, উনি একজন ব্রিলিয়ান্ট স্কলার। যাদবপুর থেকে পাশ করার পর পড়াশোনা করতে 3 বছরের জন্য বিদেশে গিয়েছিলেন। ফিরে এসে অনেক ভালো ভালো চাকরির অফার পেয়েছিলেন, কিন্তু ওনার টার্গেট ছিল স্বাধীনভাবে কাজ করা। পড়াশোনা করার সময় থেকেই ইন্টেরিয়র ডেকোরেশনের ব্যাপারে প্রচণ্ড ইন্টারেস্ট ছিল ঋষিকেশ পাত্রের। কল্লোলদার মুখে শুনেছে অভিষিক্তা, ঋষিকেশ পাত্রের মাথা থেকে এমন সব ইউনিক আইডিয়া বার হয় যার অভিনবত্বে মুগ্ধ হয় বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো। নিজেদের অফিসগুলোতে ইন্টেরিয়র ডেকোরেশন করার ক্ষেত্রে শুধু ডিজাইন অ্যান্ড ডেকোরেশনের প্যাকেজ নেয় না এইসব মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, তারা স্ট্রাকচারাল চেঞ্জও করতে চায়। এই জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে পিছপা হয় না তারা। আর এইসব কাজের প্ল্যানিংয়ের ব্যাপারে সাংঘাতিক দক্ষ মিস্টার পাত্র। কোথায় কীরকম স্ট্রাকচারাল চেঞ্জ করলে লুকটা অসামান্য হয়ে উঠতে পারে সেই ব্যাপারে ইনস্ট্রাকশন দেন তিনি নিজে। হোম ইন্টেরিয়রের ব্যাপারে নিজে একটু কম আগ্রহী মিস্টার পাত্র, তবুও প্যারাডাইজ ইন্টেরিয়র ডেকোরেশনের সমস্ত কাজ নিট অ্যান্ড ক্লিন হোক, এটাই উনি চান। হোম ইন্টেরিয়রের প্ল্যানিংয়ে পুরো দায়িত্ব কল্লোল মল্লিকের। কল্লোল মল্লিকের আন্ডারে 5 জন ডিজাইনার কাজ করে। রনিতা, নন্দিনী, প্রসূন, অরিত্রের সঙ্গে অভিষিক্তা নিজেও কল্লোল মল্লিকের আন্ডারেই কাজ করে। ফ্ল্যাট বা বাড়ির ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য ফার্নিচার থেকে শুরু করে ওয়াল পেন্টিং, ওয়াল ম্যাট, কার্পেট, ফ্লাওয়ার ভাস, ইলেকট্রিক্যাল ডেকোরেশন, এই সব কিছুর ব্যাপারে সবাইকার প্ল্যানিং নেওয়া হয়। তবে ফাইনাল ওপিনিয়নটা দেন কল্লোল মল্লিক। খুব সমস্যা না হলে এই ব্যাপারে চোখ দেন না মিস্টার পাত্র। উনি ব্যস্ত থাকেন অন্য ব্যাপারে। বড় বড় অফিসের ক্ষেত্রে বড় স্পেসে কাজ করার সুযোগ বেশি বলে ওই ধরনের কন্ট্রাক্ট নিতে তিনি পছন্দ করেন। বড় কাজে প্রফিট বেশি অবশ্যই, কিন্তু শুধু লাভের কথাই সবসময় ভাবেন না মিস্টার পাত্র। এই কাজের সঙ্গে মিশে আছে তার ব্যক্তিগত ভালো লাগা। তিনি বলেন, এই ধরনের কাজের সঙ্গে জড়িয়ে থাকে একজন শিল্পীর আবেগ, একজন স্রষ্টার নতুন নতুন সৃষ্টির আনন্দ। মিস্টার ঋষিকেশ পাত্রের সম্বন্ধে যত শোনে ততই তার প্রতি শ্রদ্ধা বেড়ে যায় অভিষিক্তার। 5 মাসেই এই কাজটাকে ভালোবেসে ফেলেছে অভিষিক্তা নিজেও। বাজার করে ফিরে আসার সময় রাস্তাতেই দেখা হয়ে গেল সঞ্জীবের অভিষিক্তার সঙ্গে। বাস ধরার জন্য স্পিডে হাঁটতে হাঁটতে বাবার দিকে তাকিয়ে হাত নাড়ল অভিষিক্তা। এক মুখ হেসে হাত নাড়লেন সঞ্জীবও। মেয়েটাকে এভাবে হাসি খুশি দেখলে মনটা ভালো লাগায় ভরে যায় সঞ্জীবের। ওহ, কত খারাপ সময় না গেছে একদিন। সেই সব দিনকে যত ভুলে থাকতে পারে মেয়েটা ততই মঙ্গল। মেয়ের শ্বশুরবাড়ির সকলের খারাপ ব্যবহারের কথা শুনতে শুনতে শুধু তাদের উপর রাগই হয়নি, নিজেকেও অপরাধী মনে হয়েছে সঞ্জীবের। সরবুড়ির মুখে শুনেছে সঞ্জীব মেয়ের অনেক কষ্টের কথা। কনসেপ্ট করার পর থেকেই কিছু কিছু কাজ করতে ভয় পেত অভিষিক্তা। বাথরুম পরিষ্কার করার ব্যাপারে নিজের ভয়ের কথা জানিয়েছিল দেবজিৎকে। বলেছিল, এই মাসের জন্য বাথরুম পরিষ্কার করার জন্য একজন ক্লিনার রাখা হলে ভালো হয়। কথাটা মাকে একটু বলো না। শুনে দেবজিৎ বলেছিল, বলে কি হবে, আমাদের এদিকে ওইভাবে ক্লিনার পাওয়া যায় না। এতদিন তো ওপর নিচ সব বাথরুমে মাই পরিষ্কার করত, এখন হয়তো পায়ের ব্যথার জন্য পারে না,
তাই তোমাকেই করতে হবে। তোমার অসুবিধা হলে করবে না। অভিষিক্তা বলেছিল, তাহলে তো টাইলসের উপর সাবান শ্যাম্পুর পলি জমে আরও স্লিপারি হয়ে থাকবে, আর তখন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমারই বেশি। দেবজিৎ বিদ্রূপ করেছিল, সাবধানে করলে কেউ পড়ে না, এত ভয় পাওয়ার কি আছে? গরিবের বাড়ি প্রেগনেন্ট মহিলারা তো বস্তা মাথায় হাঁটে, তাদের তো কিছু হয় না। তাছাড়া শুধু বাথরুমে কেন, তুমি তো শুকনো মেঝেতেই আছাড় খাও। এই জন্যই মা তোমাকে আহ্লাদি বলে। আসলে তোমাদের মতো বাপ মায়ের একমাত্র মেয়েদেরই এইসব সাজে। কথাগুলো শুনে খুব অবাক হয়ে গিয়েছিলেন সঞ্জীব। দেবজিতের মা না হয় বলতেই পারেন এসব, কিন্তু দেবজিৎ নিজেও এই রকম আচরণ করতো অভিষিক্তার সঙ্গে? ভাবতেই পারেননি তাঁরা কোনো দিন। প্রেগনেন্সির ম্যাচিওর স্টেজে শরীর হাঁসফাঁস করলেও শ্বশুরবাড়িতে সবই করতে হচ্ছিল অভিষিক্তাকে। 7 মাসে মেয়ের স্বাদ দিতে গিয়ে মেয়ের কষ্টটা বুঝতে পেরেছিলেন সর্বরী। মেয়েকে বাপের বাড়িতে নিয়ে আসতে চেয়েছিলেন তাঁরা, কিন্তু তাতে বাদ সেধেছিলেন কনক দত্ত। হাসতে হাসতে বলেছিলেন, বাচ্চা হওয়ার পর নার্সিংহোম থেকে সরাসরি বাপের বাড়িতেই ওকে নিয়ে যাবেন তো আপনারা, তখন যতদিন ইচ্ছা থাকবে ওখানে। কারণ আমার শরীরের যা কন্ডিশন, তাতে বাচ্চার ঝোঁকে নিতে পারবো না আমি। সেই জন্যই বলছি, এখন আর যেতে হবে না ওকে। যদি কোনো রকম তিক্ততা সৃষ্টি হয় এই ভেবে কোনো তর্ক করেননি সর্বরী বা সঞ্জীব। আসার সময় শুধু মেয়েকে সাবধানে থাকতে বলে এসেছিলেন। বাড়ি ফিরে এসে মেয়েকে নিজেদের কাছে নিয়ে আসার অপেক্ষায় দিন গুনছিলেন দুজনেই। এরই মধ্যেই ঘটে গিয়েছিল সেই সাংঘাতিক বিপদটা। অভিষিক্তা তখন 8 মাসে প্রেগনেন্ট। এই রকম অবস্থায় ওকে বাড়িতে রেখে 5 দিনের জন্য বালিগঞ্জে মেয়ের কাছে গিয়েছিলেন দিবাকর দত্ত, কনক দত্ত। চাকুরিজীবী মেয়ের আয়া ছাড়া একদিনও চলে না, অথচ ব্যক্তিগত কারণে সেই আয়া 4-5 দিনের ছুটি নিয়েছিল। তাই নাতির দেখাশোনা করার জন্য দুজনেই চলে গিয়েছিলেন মেয়ের বাড়ি। সকাল থেকে রান্নাবান্না করে দেবজিৎকে খাইয়ে দাইয়ে অফিসে পাঠিয়ে দিয়ে বাথরুম পরিষ্কার করতে ঢুকেছিল অভিষিক্তা। ওর এতদিনের আশঙ্কাটাই সত্যি হয়েছিল। বাথরুম পরিষ্কার করতে করতে পা স্লিপ করে আছড়ে পড়েছিল অভিষিক্তা। বাড়িতে জনপ্রাণী ছিল না। অসহ্য যন্ত্রণা নিয়ে কোনো রকমে উঠেছিল। কাতরাতে কাতরাতে বাথরুম থেকে বেরিয়ে এসে দরজা খুলে চিৎকার করে ডেকেছিল পাশের বাড়ির কাকিমাকে। তারপরেই লুটিয়ে পড়েছিল মেঝেতে। অসম্ভব ভালো মানুষ ওই মহিলার স্বামী অভিষিক্তাকে নার্সিংহোমে যদি দ্রুত না ভর্তি করতে পারতেন, তাহলে হয়তো কোনোভাবেই অভিষিক্তাকে বাঁচানো যেত না। এইসব কথা ভাবলে গায়ে কাঁটা দেয় আজও সঞ্জীবের। সেই কারণেই অভিষিক্তার সঙ্গে দেবজিতের ডিভোর্সের ব্যাপারে পুরোপুরি সমর্থন করেছিলেন মেয়েকে। ডিভোর্সটা হয়ে যাওয়ার পরে অনেকটা শান্তিতে আছেন এখন সঞ্জীব ও সর্বরী। তবে মেয়ের আবার একটা বিয়ে দিতে পারলে ও মেয়েকে সুখী দেখে যেতে পারলে তাঁরা মরেও শান্তি পাবেন। প্যারাডাইজ ইন্টেরিয়র ডেকোরেশনের অফিসে ঢোকার পর আজ একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল অভিষিক্তার। নিজের নিজের টেবিল ছেড়ে রনিতা, নন্দিনী, অরিত্র, প্রসূন সবাই জড়ো হয়েছে এক জায়গায়। সবাই যেন কিছু একটা নিয়ে আলোচনা করছে, কিন্তু কোনো কাজের ব্যাপারে আলোচনা হলে এত হালকা মেজাজে থাকবে কেন ওরা? প্রসূন, অরিত্র দুজনেই অভিষিক্তার দিকে তাকিয়ে মুখ টিপে হাসল। ওকে দেখতে পেয়েই রনিতা বলল, এই তো এসে গেছে অভিষিক্তা। কনগ্রাচুলেশন অভিষিক্তা। নন্দিনী এসে হাত ধরে ঝাঁকালো, কনগ্রাচুলেশন। প্রসূন, অরিত্র ওরাও কনগ্রাচুলেট করল। অভিষিক্তা আকাশ থেকে পড়ার মতো মুখ করে বলল, কিসের জন্য এত অভিনন্দন সেটাই তো বুঝতে পারছি না। রনিতা বলল, তুই আগে কল্লোলদার রুমে যা, কল্লোলদা তোকে পাঠিয়ে দিতে বলেছেন। প্রচণ্ড উন্মাদনা নিয়ে কল্লোল মল্লিকের রুমের সামনে দাঁড়ালো অভিষিক্তা। আসবো কল্লোলদা? এসো এসো। অভিষিক্তা ঢুকতেই কল্লোল মল্লিক বললেন, তোমার জন্য একটা গুড নিউজ আছে। গত 5 মাসের মধ্যে তোমার করা স্পেশাল কিছু কাজ স্যারের ভালো লেগেছে, তাই পুরস্কার স্বরূপ 1 মাস আগেই তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বেয়ারাকে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। কথা বলতে বলতে ব্রাউন কালারের খামটা অভিষিক্তার দিকে এগিয়ে দিলেন কল্লোল মল্লিক। আনন্দে কেঁদে ফেলার উপক্রম অভিষিক্তার। নিজেকে সামলে নিয়ে বলল, কল্লোলদা, স্যারকে একটা ধন্যবাদ জানাতে ভীষণ ইচ্ছে করছে। এখন যাওয়া যাবে? কল্লোল মল্লিক বললেন, স্যার আর একটু পরেই নিজেই তোমাকে ডেকে নেবেন। এখন নিজের টেবিলে গিয়ে কাজ করো। ওকে স্যার। কল্লোল মল্লিক হাসলেন।
তোমার খুশির পরিমাণ কতটা সেটা আন্দাজ করতে পারছি। গত 3 মাস ধরে তুমি আমাকে দাদা সম্বোধন করে আজ আবার স্যার বলছো। সত্যিই তো, আনন্দের আতিশয্যে এটা কি বলে ফেলেছে অভিষিক্তা। এখানে কাজে লাগার মাস 2 পরেই কল্লোল মল্লিক বলেছিলেন, তুমি আমার বোনের বন্ধু, আমারও বোনের মতো, তুমি আমাকে স্যার না বলে দাদাই বলো। সেই থেকে ও কল্লোলদা বললেই ডাকে। লজ্জা পেয়ে মুখ নিচু করল অভিষিক্তা। সরি কল্লোলদা, ভুল হয়ে গেছে। ঠোঁটের কোণে হাসি টেনে কল্লোল মল্লিক বলল, ইটস ওকে। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বুকের কাছে চেপে ধরে বেরিয়ে এলো অভিষিক্তা। কল্লোল মল্লিকের রুম থেকে বেরিয়ে আসতেই সবাই এক বাক্যে বলে উঠল, মিষ্টি চাই। অভিষিক্তা হেসে ফেলল, অবশ্যই খাওয়াবো। রনিতা বলল, এই নিউজটার জন্য এখনই খাওয়াতে হবে, না হলে একটু পরে আরও বড় সুখবর পেয়ে এই মিষ্টি খাওয়ানোর কথাটা হয়তো ভুলেই যাবে আমার বন্ধু। নন্দিনী বসু বলল, একদম ঠিক কথা অরিত্র, ডাক লক্ষণদাকে, হয়ে যাক নলেন গুড়ের সন্দেশ। ব্যাগ থেকে একটা 500 টাকার নোট বার করে নন্দিনীর দিকে এগিয়ে ধরল অভিষিক্তা। মিষ্টি খাওয়ানোর মতোই সুখবর এটা, কিন্তু রনিতার কথাটাই বেশ একটা খটকা লেগেছে অভিষিক্তার। একটু পরে আরও বড় সুখবর কেন বলল রনিতা? কথাটা ভাবাচ্ছে ওকে, অথচ এই নিয়ে প্রশ্ন করতেও খারাপ লাগছে। অরিত্রের ডাকে অফিসের বেয়ারা লক্ষণদা এসে হাজির হতেই ওর হাতে টাকাটা দিল নন্দিনী। রনিতা বলল, শুধু সন্দেশ হলে ভালো দেখাবে? 4টে খেজুর গুড়ের রসগোল্লাও এনো লক্ষণদা, বাকি টাকায় সন্দেশ আনলেই হবে। নন্দিনী রনিতার পিঠ চাপড়ে বলল, একেই বলে সুগৃহিণী। একটা গাড়ির শব্দ পেতেই ছুটল প্রসূন, উঁকি ঝুঁকি দিয়ে বলল, এসে গেছে। কে এসে গেছে আর তার জন্য কেন সকলের এত উল্লাস বুঝতে পারছে না অভিষিক্তা। সবচেয়ে বড় কথা, কল্লোলদার বকুনির ভয়ে কেউ কাজ ছেড়ে ওঠে না অন্যদিন, আজ যেন কোনো ডিসিপ্লিন মানছে না কেউ। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছে না অভিষিক্তা। মোবাইল কানে নিয়ে কথা বলতে বলতে নিজের রুম থেকে বেরিয়ে এলো কল্লোল মল্লিক। শেষ কথাটা কানে এলো অভিষিক্তার, হ্যাঁ স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। রনিতাকেও পাঠাবো? আচ্ছা স্যার, আমি এখনই বলছি ওদের। কলটা কেটেই কল্লোল মল্লিক বললেন, স্যারের জরুরি তলব, অভিষিক্তা রনিতাকে এখনই স্যারের চেম্বারে যেতে হবে। রনিতা উঠে এসে অভিষিক্তার হাতটা ধরল। চলো সখী, তোমাকে মিস্টার এইচপির কাছে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব আমার উপর পড়েছে। সবাইকার কথাবার্তা শুনে রীতিমতো ঘাবড়ে যাচ্ছে অভিষিক্তা। ওর হৃদস্পন্দন হঠাৎ যেন বেড়ে গেল। দুরু দুরু বুকে ঋষিকেশ পাত্রের চেম্বারে পা রাখল অভিষিক্তা। ঋষিকেশ পাত্র একা নন, ওনার রুমে আরও 2টো কাস্টম ডিজাইন আরামদায়ক চেয়ারে বসেছিলেন 2জন অপরিচিত মানুষ। একজন সম্ভ্রান্ত চেহারা ষাটোর্ধ্ব মহিলা ও তার থেকে কিছুটা বেশি বয়স্ক একজন সাদা স্যুট পরিহিত পুরুষ। অভিষিক্তা রনিতা ঢুকতেই ওদের বসতে বললেন ঋষিকেশ পাত্র। পরিচয় করিয়ে দিলেন ভদ্রলোক ও ভদ্রমহিলার সঙ্গে। এনারা আমার বাবা মা, মিস্টার হরনাথ পাত্র ও মিসেস অলকানন্দা পাত্র। ওনারা কিছু বলতে চান মিস রায়কে। আপনারা কথা বলুন, আমি আসছি। অভিষিক্তাকে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে রেখে দিয়ে নিজের চেম্বার ছেড়ে বেরিয়ে গেলেন মিস্টার এইচপি। তবুও ভদ্রতা বজায় রেখে অভিষিক্ত রনিতা দুজনেই প্রণাম করল ঋষিকেশ পাত্রের বাবা মাকে। মিসেস অলকানন্দা পাত্র জড়িয়ে ধরলেন অভিষিক্তাকে। ওনার এই আন্তরিক ব্যবহারে অবাক না হয়ে পারছিল না অভিষিক্তা। কিন্তু এরপরে যা ঘটল সেটা অভিষিক্তার কল্পনার বাইরে। হরনাথ পাত্র সরাসরি প্রস্তাব দিলেন অভিষিক্তাকে ওনার ছেলের সঙ্গে বিয়ের ব্যাপারে। আকাশ থেকে পড়ল অভিষিক্তা। আপত্তি জানালো ভদ্রভাবে, না না, এটা কি করে হয়? স্যার বা আপনারা আমার ব্যাপারে কিছুই জানেন না, তাই এমন প্রস্তাব দিচ্ছেন। মিসেস অলকানন্দা পাত্র বললেন, তুমি তো আচ্ছা বোকা মেয়ে, সব কিছু খোঁজখবর না নিয়ে কেউ বিয়ের প্রস্তাব দেয়? তোমার একটা বিয়ে সুখের হয়নি বলে পরেরটাও হবে না এমন ভাবছো কেন? আমার ছেলে তোমাকে ভালো লাগে, ওর কথাতেই আমরা তোমার বন্ধু রনিতাকে বাড়িতে ডেকে তোমার কথা সব জেনেছি। তবে তোমাকেও আমার কিছু জানানোর আছে। প্রথমেই বলি, আমার ছেলের নামটা এ যুগের মেয়েদের পছন্দ হবে না জানি, তবে ওই নামটাও ঠাম্মার দেওয়া। ওর ডাকনাম রিকি। প্যারিসে থাকার সময় রিকির একজনের সঙ্গে অ্যাফেয়ার হয়েছিল। মেয়েটি প্রবাসী ভারতীয়, সম্ভবত সাউথ ইন্ডিয়ান। ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল রিকি,
কিন্তু মেয়েটি জানায় সে ইন্ডিয়ায় আসবে না, এমনকি রিকিকেও ওখানেই থাকতে হবে। এটা শুনে রিকি পিছিয়ে আসে। এরপর অনেক বলেও ওকে বিয়েতে রাজি করাতে পারিনি। তবে কয়েকদিন আগে নিজেই তোমার কথা জানায়, তখন থেকেই তৎপর হয়েছি আমরা। অভিষিক্তা বলল, কিন্তু এই ব্যাপারে আমি কি বলবো? বাবা মা যেটা বলবেন সেটাই হবে। হরনাথ পাত্র বললেন, কোনো চিন্তা নেই, তোমার কাছে গ্রিন সিগন্যাল পেলেই তোমাদের বাড়িতে ছুটব। তবে মনে হচ্ছে গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, তাই তো মা? অভিষিক্তা লজ্জায় মুখ নিচু করে নখ খুঁটতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই মিস্টার ঋষিকেশ পাত্র ঢুকলেন কল্লোল মল্লিকের সঙ্গে নিয়ে। কল্লোল বললেন, আমি লাইনটা ধরে দিয়েছি, আপনারা কথা বলুন অভিষিক্তার বাবার সঙ্গে। লাউড স্পিকার অন করাই ছিল। দুপক্ষের সব কথাই শুনতে পাচ্ছিল অভিষিক্তা। বাবা মা দুজনেই কথা বললেন। নিজেদের উচ্ছ্বাস যেন ধরে রাখতে পারছে না ওরা। কিছুক্ষণ কথা বলার পর আগামী ফাল্গুনেই বিয়ের ডেট ফাইনাল হয়ে গেল। অভিষিক্তার বুকের মধ্যে এখন টুংটাং শব্দে জলতরঙ্গ বেজে চলেছে, কারণ রনিতার ওই হুতুম প্যাঁচাকে প্রথম দিনেই যে ভালো লেগে গিয়েছিল অভিষিক্তার। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।